নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করছো, তোমরা জানো তোমরা যারা WBSCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তাদের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 এই সাবজেক্টটার বর্তমানে MCQ সিরিজ লঞ্চ হচ্ছে, যেখানে আমরা তোমাদের সাজেশনের জন্য পার্ট বাই পার্ট MCQ আপলোড করছি। অলরেডি এর পার্ট 7 অবধি আপলোড করা আছে, আজকে আমরা আপলোড করছি এর পার্ট 8। তো চলো একদম শুরুর থেকে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তরগুলি। প্রথম প্রশ্ন অর্থাৎ আজকের 8 নম্বর পার্টের প্রথম প্রশ্ন, টোটালে 36 নম্বর প্রশ্ন। ইফ দ্য লেন্থ অফ আ কন্ডাক্টিং ওয়্যার be made half and the area of cross section be made double, the resistance become। যদি একটা কন্ডাক্টিং ওয়্যারের যে লেন্থ রয়েছে সেই লেন্থটাকে আমরা অর্ধেক করে দিই এবং তার যে এরিয়া রয়েছে সেটাকে যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে তার যে রেজিস্ট্যান্স, যেটা নতুন রেজিস্ট্যান্স তৈরি হলো, সেটা অরিজিনাল রেজিস্ট্যান্সের কত গুণ হবে। তো দেখো, আমরা একটা জিনিস জানি যে রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে R ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, অর্থাৎ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ এবং রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। এখন যদি আমরা ওয়্যারের প্রাথমিক রেজিস্ট্যান্সকে R1 ধরি, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে রো ইন্টু এল বাই এ। এখন যেটা নতুন রেজিস্ট্যান্স, তার ক্ষেত্রে আমার লেন্থ বলেছে, আমার নিউ লেন্থ হচ্ছে এল ইকুয়ালস টু এল বাই 2 হয়ে গেছে, ঠিক আছে, লেন্থ অর্ধেক হয়ে গেছে। অ্যান্ড আমার যে এরিয়া এ, সেটা কিন্তু আমার দ্বিগুণ হয়ে গেছে, মানে 2A হয়ে গেছে, ঠিক আছে। প্রাথমিক লেন্থ ছিল এল, এখন লেন্থ হয়ে গেছে এল বাই 2, এবং আগে এরিয়া ছিল এ, এখন এরিয়া হয়ে গেছে 2A, ঠিক আছে। তাহলে এখন রেজিস্ট্যান্স যদি R2 হয়, সেক্ষেত্রে আমি লিখব R2 ইকুয়ালস টু রো ইন্টু এল বাই 2, তার পুরো হচ্ছে বাই 2A। তাহলে উপরে কি হয়ে গেল? উপরে হলো রো ইন্টু এল বাই হয়ে গেল তোমার এ, আর ইন্টু হয়ে গেল নিচে, দেখো দুইটা নিচে আসবে, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি রো ইন্টু এল বাই এ, এটাই হচ্ছে আমার কিন্তু R1 ইন্টু তার সাথে হয়ে গেল 1/4। অতএব আমার R2 কত হয়ে গেল? R2 সমান সমান আমরা পেলাম 1/4 অফ R1। তাহলে আমার নতুন যে রেজিস্ট্যান্স, সেটা আমার কত হলো? 1/4 অফ পুরনো রেজিস্ট্যান্স। তাহলে কত টাইমস হলো? অপশান এ দেখো লিখেছে 4 টাইমস, এটা নয়। অপশান বি হচ্ছে 2 টাইমস, এটাও উত্তর নয়। অপশান সি হাফ, অর্ধেক, এটাও উত্তর নয়। অপশান ডি হচ্ছে 1/4, 1/4, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আনসার হবে অপশান ডি। কারেক্ট অ্যান্সারে লিখবে অপশান ডি 1/4, ঠিক আছে। নেক্সট চলে যাব নেক্সট প্রশ্নতে। 1-37, এক্স রেজ আর ডিফ্লেক্টেড বাই, এক্স রেকে কীভাবে ডিফ্লেক্ট হয়? অপশান এ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দ্বারা, অপশান বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, অপশান সি হচ্ছে বোথ, অপশান ডি হচ্ছে নাইদার ইলেকট্রিক নর ম্যাগনেটিক ফিল্ড। তোমাদের জানিয়ে রাখি, এক্স রেকে কিন্তু ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আমরা কিন্তু ডিফ্লেক্টেড করতে পারি না, তাই জন্য এর আনসার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। এখানে লিখে দেবো, কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি, নাইদার ইলেকট্রিক নর ম্যাগনেটিক ফিল্ড, নাইদার ইলেকট্রিক নর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড কোনোভাবেই আমরা কিন্তু এক্স রেকে ডিফ্লেক্টেড করতে পারি না। এক্সপ্লেনেশনে তোমরা লিখতে পারো, এক্স রেজ আর নট ডিফ্লেক্টেড, X-rays are not deflected by electric
or magnetic, electric or magnetic, MA, electric or magnetic field, because কারণ they তাহারা consist of high energy photons, তাদের মধ্যে হাই এনার্জি ফোটনস দ্বারা তারা তৈরি হয়, উইথ নো ইলেকট্রিক চার্জ, তার মধ্যে কোনো ইলেকট্রিক চার্জ থাকে না। যেহেতু এক্স রে তৈরি হয় হাই এনার্জি ফোটন দ্বারা এবং তার মধ্যে কোনো ইলেকট্রিক চার্জ থাকে না, তাই এক্স রেজকে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড করা যায় না। নেক্সট প্রশ্নতে চলে যাব, 3 নাম্বার প্রশ্ন আজকের এবং টোটালে 38 নাম্বার প্রশ্ন। টু রেজিস্ট্যান্সেস অফ 6 ohm and 8 ohm আর কানেক্টেড ইন প্যারালাল and combined across a 24 volt battery. The total power consumed is option A 48 watt, option B 84 watt, option C 168 watt and option D হচ্ছে 36 watt। তো দেখো যেহেতু তোমার বলে দিয়েছে প্যারালালে রয়েছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট হবে 1/r1 প্লাস 1/r2, 1/r ইকুইভ্যালেন্ট তোমার হবে 1/r ইকুইভ্যালেন্ট কত হবে? 1/r1 প্লাস 1/r2 ইকুয়ালস টু r1 প্লাস r2 বাই r1 r2। সো এখান থেকে আমরা কি পাবো? আর ইকুইভ্যালেন্ট আমরা পাবো কিন্তু r1 r2 বাই r1 প্লাস r2। এখন r1 ইন্টু r2 কত? 6 ওহম হচ্ছে প্রথমটা, দ্বিতীয় ওহম হচ্ছে 8 ওহম, বাই হচ্ছে আমার 6 প্লাস 8, তাহলে আর ইকুইভ্যালেন্ট হলো 48 বাই 8 আর 6 14। চলো আমরা ভাগটা করে নিই কোথাও, তাহলে 48 ডিভাইড বাই 14 কত হচ্ছে? 48-এ 3 14 42, 6 হলো, ঠিক আছে, দশমিক দিলাম 0, 4 14 56 হয়, ঠিক আছে, 4 14 56, তাহলে 40, ঠিক আছে, 14 দুগুণে 28, 3 14 42, মানে কাছাকাছি আসছে কিন্তু এর, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারি 3.43-এর। তাহলে আমি বলতে পারি আর ইকুইভ্যালেন্ট সমান সমান আমার হচ্ছে 3.43, এটাকে আমি কাছাকাছি বলতে পারি, ঠিক আছে, 3.43 ওম, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট। এবার আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে টোটাল পাওয়ার কনজিউমড। এখন আমরা জানি ফর্মুলা অফ টোটাল পাওয়ার কনজিউমড ইকুয়ালস টু, ঠিক আছে, যেটা যদি আমরা সেটাকে পি বলি, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলা থেকে ভি কত বলেছে? 24 ভোল্ট, তাহলে 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24 বাই হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট কত? 3.43। তো যদি আমরা এই গুণটাকে করি তাহলে এটা অনেকটা কাছাকাছি আসবে 168 ওয়াটের। তো চলো একবার গুণটা করেও দেখে নিই। 24 ইন্টু 24 যদি আমরা করি কত আসছে? 4 4 16 6 হাত থেকে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 6, 8 16 1 17 7 হাত থেকে 1, 576 বাই হচ্ছে তোমার 3.43কে আমি লিখে দিচ্ছি ইন্টু 100 আকারে, ঠিক আছে, দুটো দশমিক উঠলো, উপরে 100 হয়ে গেল। তাহলে 576 বাই 343 করলে কত হচ্ছে? 576 অফ 343, 343 একে 343, 3 চলে এলো 4, 243, দশমিক বসালাম, শূন্য শূন্য দিলাম। তাহলে এখান থেকে যদি আমি দেখি 6-এ কত হবে? 3 6 18 8 হাতে থাকে 1, 3 6 4 6 24 থেকে 25-এর 5 হাতে থাকে 2, 3 6 18 আর 2 20, 2058, মানে ওই কাছাকাছি আসছে 1.6 সামথিং আসছে, ইন্টু 100 করলে হয়ে যাবে 160, ঠিক আছে,
এরকম কিন্তু আসছে, তাই আমার এটা হচ্ছে 168-এর কিন্তু কাছাকাছি আসবে। তোমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো, 100-র উপরে খালি একটাই আছে, তাই এর আনসার হচ্ছে অপশান সি 168 ওয়াট। আরও একটা তোমাদের বুদ্ধি বলছি এই প্রশ্নটাকে যাচাই করে নেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা চাইলে যেহেতু প্যারালালে আমার যে পাওয়ার কনজাম্পশন আলাদা আলাদাভাবে থাকে এবং অ্যাক্রসে ভোল্টেজ একই থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই নিয়মটা পালন করে দেখে নিতে পারো যে 24/6 তোমরা করে দেখো। ঠিক আছে, তোমরা এই ফর্মুলাটাও করে দেখতে পারো। এখানে জায়গা নেই খুব একটা, আমি এখানে দেখাচ্ছি 24/6 করতে পারো তোমরা। 4×6 = 24, কত আসে? 4×4 = 16, হাত থেকে 4×2 = 8, রেখে 9, 96 ওয়াট হয়ে যাবে তোমার 6 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। ঠিক আছে, পাওয়ার। আর 8 ওহমের কী হবে? 24 × 24 হচ্ছে আমার কিন্তু 8 ওহম, তাহলে 3×8 = 24, তাহলে 3×24 কত হয়? 3×4 = 12, 2 হাজার থেকে 3×2 = 6, 7, 72 ওয়াট। তাহলে এর অ্যাক্রসে 96 ওয়াট, এর অ্যাক্রসে 72 ওয়াট, তাহলে টোটাল কত হচ্ছে? 96 + 72 ওয়াট। 6 আর 2 8, 9 আর 9 আর 7 হচ্ছে 16, 168 ওয়াট। এভাবেই তোমরা কিন্তু ভ্যারিফাই করে দেখে নিতে পারো। এইভাবেও করলেও কিন্তু আমাদের উত্তর 168 ওয়াটই আসছে। ঠিক আছে, কি বললাম, যদি তোমাকে পাওয়ার কনজাম্পশন দেয় তাহলে তুমি এই ফর্মুলা দ্বারাও করতে পারো, অথবা তুমি কিন্তু আলাদা আলাদাভাবে সেটা করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে যাব আজকে 4 নম্বর প্রশ্ন, টোটালে 39 নম্বর প্রশ্নতে। দ্য আউটপুট অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ। একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট কি হয়? অপশান এ অ্যান এসি ভোল্টেজ, অপশান বি আ কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ, অপশান সি 0, অ্যান্ড অপশান ডি আ পালসেটিং ইউনিডাইরেকশনাল ভোল্টেজ। দেখো, এই যে লাস্টটা হবে আনসার হবে কিন্তু এর অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে এর উত্তর, কারেক্ট অ্যান্সারে অপশান ডি, আ পালসেটিং ইউনিডাইরেকশনাল ভোল্টেজ। তবে পালসেটিং ইউনিডাইরেকশনাল ভোল্টেজ, তবে যদি বাস্তবিক পরিপ্রেক্ষিতে দেখো তাহলে কিন্তু এই প্রশ্নটার যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে কোনোটাই কিন্তু নয়। কেন বলছি দেখো, তোমাকে আরও ভালোভাবে বোঝাই। আমাদের যে ফুল ওয়েভ রেকটিফায়ার হয়, আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, দি আউটপুট অফ আ ফুল ওয়েভ ব্রিজ rectifier is an unidirectional pulsating DC voltage, বুঝতে পারবে? is an unidirectional pulsating DC voltage, পালসেটিং একটা ডিসি ভোল্টেজ তৈরি হয়, বা এটাকে ডিসি সিগন্যাল বলতে পারো, সেটা কিন্তু তৈরি হয়। ডিসি ভোল্টেজ বা ডিসি সিগন্যাল তৈরি হয়, যেটা এটা কি করে? ইট কনভার্টস both halves of the AC cycle into a series of positive voltage pulses। এটা কিন্তু হবে এর কমপ্লিট উত্তর যদি এক্সপ্লেনেশনটা বলো। এ পালসেটিং ইউনিডাইরেকশনাল, এখানে দিতে হতো আ পালসেটিং ইউনিডাইরেকশনাল ডিসি ভোল্টেজ, তবে গিয়ে উত্তরটা কিন্তু কমপ্লিট হতো। বাট সব থেকে কাছাকাছি উত্তর কিন্তু অপশান ডি, আ পালসেটিং ইউনিডাইরেকশনাল ভোল্টেজ। ঠিক আছে, 1/40 দেখো কি বলছে, আর লাস্ট প্রশ্ন এই পার্টের। আ মুভিং চার্জ প্রডিউসেস, একটা মুভিং চার্জ কি তৈরি করে? অপশান এ অ্যান ইলেকট্রিক ফিল্ড অনলি, অপশান বি আ ম্যাগনেটিক ফিল্ড অনলি, অপশান সি বোথ, অ্যান্ড অপশান ডি আইদার ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আনসার হচ্ছে অপশান সি বোথ, দুটোই কিন্তু প্রডিউস করে মুভিং চার্জ। ইলেকট্রিক ফিল্ডও প্রডিউস করে, আবার ম্যাগনেটিক ফিল্ডও
প্রডিউস করে। কি বলছে দেখো, এর যদি এক্সপ্লেনেশন দিতে হয় তাহলে অ্যান্সার লিখে নাও অপশান সি, বোথ। তোমরা এরকম লিখবে, বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এর এক্সপ্লেনেশন এমনি করে লিখবে, while a stationary charge only creates an electric field, only creates an electric field। যদি কোনো একটা স্টেশনারি চার্জ থাকে সেটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ঠিক আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে লিখে দিচ্ছি অনলি ক্রিয়েটস ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইটস মোশন, যদি এটা মোশানে থাকে, ইটস মোশন, এমওটিআইএন মোশন, জেনারেট করে কি, জেনারেটস a magnetic, its motion generates a magnetic field in the surrounding space। ঠিক আছে, if the charge accelerates, যদি চার্জ আমাদের অ্যাক্সেলারেট করা শুরু করে, if the charge accelerates then it also radiates electromagnetic waves। ঠিক আছে, একটা যদি আমাদের চার্জ স্টেশনারি অবস্থায় থাকে সেটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, যখন এটা মোশনে থাকবে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আবার যখন অ্যাক্সেলারেশনে যাবে সেটা, তখন সেটা কিন্তু আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে রেডিয়েট করবে। তাই যদি এই প্রশ্নটা তোমাকে করা হয় যে একটা মুভিং চার্জ কি প্রডিউস করে, সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডও প্রডিউস করে, আবার ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস করে, অর্থাৎ বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। প্রত্যেকটা প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট, এই এমসিকিউগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তোমরা প্রিভিয়াস ইয়ার তুলে দেখে নাও, ঠিক আছে, সাজেশান তোমাদের ম্যাট্রিক্স তুলে দেখে নাও, প্রত্যেকটাতে এই প্রশ্নগুলোই থাকবে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সকলকে।